KTV Originals। নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। খেলার দুনিয়ার সব খবর নিয়ে শুরু করছি স্টেডিয়াম বুলেটিন এবং আজকে আমার সঙ্গে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, অনেক অনেক স্বাগত তোমার। আপনাদের জানিয়ে রাখি আমাদের এই স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই SNU, কো পাওয়ার্ড বাই ক্যাম্পা এনার্জি, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল এবং আমাদের শোয়ের গিফট স্পন্সর অ্যাশিওর। জয়দা, আমরা দেখছি যে এশিয়া কাপ চলছে এবং এশিয়া কাপের সুপার 4-এও কিন্তু ভারত পাকিস্তানের যে ম্যাচ, সেখানে দুর্দান্ত জয় ভারতের এবং সেই জয়ের পর এই মুহূর্তে ঠিক কি আবহ? দেখো, যেটা আবহ থাকার কথা সেটাই রয়েছে। ভারত পাকিস্তান ম্যাচে মানে উন্মাদনা একটা থাকে এবং তার পরের দিনেও কিন্তু সেই আফটার এফেক্টটা থাকে, রেস্টটা থেকেই যায়। আর সেটাই হচ্ছে এবং ভারতীয় ড্রেসিং রুম, ভারতীয় ক্রিকেটাররা যথেষ্ট রকমভাবে রিল্যাক্সড রয়েছে, কাম রয়েছে এবং তারা জানেন যে এই মুহূর্তে এশিয়া কাপে যে 4টি দল রয়েছে তাদের মধ্যে সবথেকে ফেভারিট কিন্তু এই টিম ইন্ডিয়া, মানে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। দেখো, কালকে ভারত এতগুলো ক্যাচ মিস করেছে, কিন্তু তা সত্ত্বেও ভারতীয় এই দুই ওপেনিং জুটি অভিষেক শর্মা এবং শুভমান গিলের কি দুর্দান্ত পারফরমেন্স। এবং অবশ্যই মেনশন করতে হবে তিলক ভার্মা শেষ মুহূর্তে যেভাবে মস্তিষ্ক ঠান্ডা রেখে ম্যাচটা বের করলেন, সেটার জন্য তাকে বাহবা দিতেই হবে। আর টোটাল একটা টিম ওয়ার্ক, যদিও কিছু ল্যাকিংস অবশ্যই ধরা পড়েছে, কিন্তু ল্যাকিংস ধরা পড়া সত্ত্বেও ভারতের যা পারফরমেন্স তাতে এই মুহূর্তে অ্যাটলিস্ট এশিয়া কাপের কোনো দলই তার ধারে কাছে নেই। আর সূর্যকুমার যাদব, যিনি ব্যাট হাতে সফল হননি এবং অনেকে বলছেন যে একটু ওভার কনফিডেন্ট হয়ে পড়ছেন হয়তো, কারণ আমরা দেখেছি ওমান ম্যাচেও এই সূর্যকুমার যাদব ব্যাটিং করতে আসেনি এবং কালকেও রান পাননি। তাই সূর্যকুমার যাদবের ব্যাটে খরা চললেও তিনি প্রেস কনফারেন্স রুমে তার ব্যাটিং কিন্তু চালিয়ে গিয়েছেন এবং আমরা দেখেছি প্রেস কনফারেন্স রুমে যেটা সূর্যকুমার যাদব বলেছেন যে এই ম্যাচ মানে এত আপনারা উন্মাদনা বলছেন রাইভেলরি, মাদার অফ অল রাইভেলরিজ, কিন্তু এটা কোনো রাইভেলরি নয় যেখানে ভারত এতটা ফেভারিট এবং যেখানে ভারত এইভাবে ডোমিনেট করছে। রাইভেলরি তখন হয় যখন 15টা ম্যাচের মধ্যে 7-8 হয়, মানে একজন অপরজনকে সমানে টক্কর দিচ্ছে, সমানে টক্কর দিচ্ছে, কিন্তু এখানে তো ভারত একদম নিরবিচ্ছিন্নভাবে ফেভারিট। এবং কখনো এই মানে তিনি বলছেন যে আমার মনে পড়ছে না স্ট্যাটটা, তবে 10-0 অথবা 10-1 অথবা 13-0 হবে। তো এটাও কিন্তু একটা মাইন্ড গেমের অংশ সূর্যকুমার যাদবের, যেটা তিনি গতকাল বলেছেন এবং বাকি ক্রিকেটাররা যথেষ্ট রকমভাবেই রিল্যাক্সড রয়েছে। তবে একটা চিন্তার বিষয় যে সঞ্জু স্যামসন যিনি টপ অর্ডার স্পেশালিস্ট, আমরা জানি ওমানের বিরুদ্ধে রান করেছেন, তবে কালকেও তুমি যদি দেখো তার ব্যাটিং, তিনি কিন্তু ওই সময়টায় মানে যে সময়টায় তাকে নামানো হচ্ছে তিনি সেভাবে কিন্তু ধাতস্থ হতে পারছেন না। তাই এটা অবশ্যই একটু চিন্তার বিষয়। তবে সামনে আরও 2টো ম্যাচ আছে, বড় ম্যাচ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতকে খেলতে হবে। আমি নিশ্চিত সূর্যকুমার যাদবই থাকবেন উইকেট কিপার, তবে তাকে কিন্তু অ্যাডাপ্ট করতে হবে, কারণ এই মুহূর্তে টিমের যে ব্যাটিং অর্ডার সেটা প্রায় ফিক্সড থাকবে, কারণ অন্য কোনো ব্যাটাররা এই মুহূর্তে টপ অর্ডারে আসবে এটা চিন্তা করাই ভুল। কারণ যেরকম সূর্যকুমার যাদব 3 নম্বরে, 4 নম্বরে তিলক ভার্মা, এই ব্যাটিং অর্ডারেই কিন্তু যাবে। তাই 5 নম্বর 6 নম্বর পজিশনেই যে সঞ্জু স্যামসনকে ব্যাটিং করতে হবে এটা তার নিজেরও ঠিক করে রাখা উচিত। এবং অবশ্যই ক্রিকেটটা যেমন মাঠে খেলা হয়, মাঠের বাইরেও তো খেলা হয়, মনস্তাত্ত্বিক দিক দিয়ে তার কিন্তু প্রিপেয়ার থাকতে হবে যে আমাকে ওই পজিশনে এসেই খেলতে হবে। এবং কালকে একটা সময় যখন মানে ম্যাচটা স্লো হয়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল কোথাও পাকিস্তানের একটা সুযোগ আসছে না, তো সেই সময় যদি ভারত কোনোভাবে এই ম্যাচটা হারতো তাহলে সঞ্জু স্যামসনের এই স্লো ব্যাটিং কিন্তু মানে এটা নিয়ে প্রশ্ন উঠতো অবশ্যই। যেটা আরও একটি বিষয় যে পাকিস্তানের এই হারের পর এই মুহূর্তে পাকিস্তানরাই বা কি বলছে, তাদের দলই বা কি বলছে, তারা কি মনে করছে এই মুহূর্তে? দেখো, পাকিস্তানের যিনি অধিনায়ক তিনি একদম এক হাত নিচ্ছে এক্ষেত্রে আম্পায়ারকে এবং একই সঙ্গে কিন্তু পিসিবিকেও তিনি বলতে ছাড়েননি। তিনি যেটা বলছেন যে গতকাল এই সঞ্জু স্যামসন ক্যাচ নিয়েছিলেন ফখর জামানের,
ফাকার জামান বিশ্বাস করতে পারছেন না যে তিনি আউট হয়েছেন, এবং বলতে শোনা গেল ওয়াসিম আকরামকে, ওয়াকার ইউনুসকে যে যতগুলো ভিডিও প্রয়োজন ছিল সেই সাফিসিয়েন্ট ভিডিও ছিল না এটা ডিটেক্ট করার জন্য সেটা আউট কি আউট নন। তিনি বলছেন তিনি বিশ্বাস করেন যে এটা আউট নন, কারণ ড্রপ পড়েছিল। তো এটা নিয়ে বিতর্ক চলছে। অবশ্যই সঞ্জু স্যামসন যে ক্যাচটা ধরেছেন সেটা নিয়ে গতকাল আমরা বলেছি স্টেডিয়াম রোটেশনের বিতর্ক চলছে। এটা নিয়ে তিনি যেমন বলছেন যে আম্পায়ার মানে এখানে তিনি দোষারোপ দিচ্ছেন যে এই যে হার সেটার জন্য কিন্তু আম্পায়ারও কোনো অংশে দায়ী, এবং একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিশানা করছেন এই কারণে যে লাহোরের মানে গাদ্দাফিতে যে পিচটা তৈরি হয় সেটায় অ্যাভারেজ রান হচ্ছে 200, এবং এখানে আসার পর সেই রানের ধারে কাছেও কিন্তু পাকিস্তান যেতে পারছে না, যদিও গতকাল আমরা দেখেছি 171 রান করেছে। তাই ওটাই বলছি যে যদি আমাদের হোম কন্ডিশনে এরকম একটা পাটা পিচ করা হয় তাহলে বাইরে গিয়ে খেলতে তো অসুবিধা হবেই, এবং সেখান থেকে অ্যাডাপ্ট করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং। তাই এটা কোথাও গিয়ে বুঝতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও। আর ভারত নিয়ে বলার কিছু নেই, কারণ ভারত দুটো ম্যাচ এত কম সময় ব্যবধানে খেলেছে এবং দুটো ম্যাচেই কিন্তু ভারত যা করার করে দিয়েছে। তাই এরপর আর নতুন করে কিছু বলার নেই। যদি তৃতীয় ম্যাচটাও হয় 28শে সেপ্টেম্বর, সেই ম্যাচেও সূর্যের তেজ যে দেখা যাবে, সূর্যকুমার যাদব অ্যান্ড কোম্পানির তেজ যে দেখা যাবে সেটা বলা বাহুল্য। বেশ, আরও বেশ কিছু আলোচনা তো রয়েছে, তবে এখন সময় ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টি জয়দা, 1996 সালের সেই স্মৃতি কোনোভাবে গতকাল ভারত পাকিস্তানের ম্যাচে ফিরে এলো না, সেটা দেখে মনে হলো একদমই বর্তমানের সঙ্গে অতীতের একটা মেলবন্ধন। গতকাল তুমি যদি দেখো যে দুই ওপেনার যেভাবে ব্যাটিং করছিলেন, ভারতীয় ওপেনাররা শুভমান গিল এবং অভিষেক শর্মা, যেটার জন্য নাকি বাদানুবাদ হয় এই দুই ওপেনারের সঙ্গে শাহিন এবং হ্যারিস রাউফের, এবং যেটা মানে তাদের দাবি, যেটা স্টাম্প মাইকে কিছুই শোনা যায়নি, তাদের দাবি এটাই যে শুভমান গিল শট মেরে বলছিলেন যে বল নিয়ে এসো বাউন্ডারি লাইন থেকে। তো এরকম একটা দৃশ্য আমরা 96 ওয়ার্ল্ড কাপে দেখি। 96 ওয়ার্ল্ড কাপে বেঙ্গালুরুতে আমির সোহেল এরকমই একটা শট খেলে তিনি ভেঙ্কটেশ প্রসাদকে বলেছিলেন যে ফিল্ডার যেখানেই সেট করো না কেন পরের বলটাও 4 হচ্ছে। তারপরে রিপ্লাইটা দারুণভাবে দিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ, এবং তার ইনসুইঙ্গার বুঝতে পারেনি, আমির সোহেল অফ স্টেম্প ছিটকে যায়, ইমরান খান বলেন সুইসাইডাল। তো এই স্মৃতিটা আবার কালকে কিন্তু উস্কে দিয়েছিলেন শুভমান গিল। তবে এক্ষেত্রে শুভমান গিলের জয় হয়েছে, কারণ তারপরে আমরা দেখেছি কী হারে স্ম্যাশ করেছেন অভিষেক শর্মা, যাকে আমরা এই মুহূর্তে বাঁহাতি সেহবাগ বলছি, এবং একই সঙ্গে শুভমান গিলও আক্রমণাত্মক রূপ নিয়েছেন। 105 রানের ওপেনিং পার্টনারশিপ, এটা কিন্তু নির্ধারিত করে দিয়েছিল গতকাল যে ভারত এই ম্যাচটা জিততে চলেছে, এবং 8 ওভার 4 বলে 100 রান করার পর আর কিছু অবশিষ্ট থাকে না। বাকি কাজটা পরবর্তী ব্যাটাররা অবশ্যই করতে পারবেন, এবং যদি করতে না পারেন তাহলে সেটা অঘটন হবে। তাই এটাই বলার যে গতকাল 96-এর স্মৃতি এসেছিল, তবে 96-এ আমরা দেখেছি আমির সোহেল সেই যুদ্ধটা হেরে গিয়েছিলেন। গতকাল মানে 2025 29 বছর পরের এই স্মৃতিতে গতকাল কিন্তু শুভমান গিল এবং অভিষেক শর্মারা জিতেছেন শাহিন এবং হ্যারিস রাউফের বিরুদ্ধে। একেবারে মানে এটা বলাই যায় যে পহেলগামের যে হামলা, সেই হামলার কথা কোথাও গিয়ে বারবার করে ভারতীয় দল মনে করিয়ে দিচ্ছে পাকিস্তানকে, সেটা একেবারে বলাই যায়। কিন্তু জয়দা, আমরা জানি যে 24 তারিখ ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া কি বলছে, কতটা প্রস্তুতি নিচ্ছে তারা? একদমই, দেখো ভারত একদম হট ফেভারিট, এটা নিয়ে কোনো বলার অপেক্ষাই রাখে না। ভারত যেভাবে পারফরমেন্স দিচ্ছে তাতে কোনো মানে প্রশ্নই নেই। অন্য যে কোনো টিম, তুমি শ্রীলঙ্কা দেখো, বাংলাদেশ দেখো, যে কোনো টিম, পাকিস্তান তো দেখছই দুটো ম্যাচ দেখলেই, তো যে কোনো টিমের থেকে এই মুহূর্তে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া, এটা বলার অপেক্ষা রাখে না। তবে ক্রিকেটটা T20, এবং মানে খেলাটার নাম ক্রিকেট এবং ফরম্যাটটা T20, তাই আনপ্রেডিক্টেবল, অবশ্যই অনেক কিছুই আনপ্রেডিক্টেবল। আমরা দেখেছি যে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ, তাই 24 তারিখের ম্যাচটা কিন্তু টান হতে পারে, কারণ ওখানকার বাংলাদেশে তুমি দেখো মুস্তাফিজুর দুর্ধর্ষ বোলিং করেছেন, তৌহিদ হৃদয় ফর্মে রয়েছেন, ওদের টিমটাও কিন্তু বেশ ভালো। তবে ভারত বাংলাদেশ ম্যাচের আগে ভারতীয় স্কোয়াড যথেষ্ট রকমভাবে আত্মবিশ্বাসী। আজকে তারা হালকা মেজাজে রয়েছেন, কারণ এত বড় ম্যাচের পরের দিন হালকা মেজাজেই থাকেন, এবং প্র্যাকটিস আগামীকাল তারা করবেন। দেখা যাক কী টিম কম্বিনেশন হয়। আমার মতে টিম কম্বিনেশনে কোনো চেঞ্জ হবে না, উইনিং কম্বিনেশন রাখবে ভারতীয় দল। তবে
ভারত বাংলাদেশ ম্যাচটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই সুপার ফোরে তুমি দেখো শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছে, ভারত পাকিস্তানকে হারিয়েছে। এই দুটি দল পরপর কিন্তু রয়েছে, ভারত এবং পাকিস্তান। ভারত এবং বাংলাদেশ, মাফ করবেন, ভারত 1 নম্বরে এবং বাংলাদেশ 2য় স্থানে। তাই এই দুই মানে প্রথমে থাকা দলের ক্ল্যাশ যথেষ্ট রকমভাবে উত্তেজনাপূর্ণ হবে, এটুকু কিন্তু আশা করাই যায়। একেবারে আরও আলোচনা করব আমরা, তবে এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখব যে সিএবির আজ বার্ষিক সভা ছিল। জয়দা, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে? দেখো, বার্ষিক সাধারণ সভা সিএবির এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের 6 বছর পর প্রত্যাবর্তন করলেন সিএবির মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সভাপতি, যেটা আমরা সবাই জানি এই মুহূর্তে। তবে অফিসিয়ালি আজকে সব কিছু হলো, মানে সব ফর্মালিটিস পূরণ করা হয়েছে এবং একই সঙ্গে যারা রয়েছেন অফিস বিয়ারার, সহসভাপতি অনু দত্ত, সচিব বাবলু কলেজ, যুগ্ম সচিব মদন ঘোষ এবং কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। তো এই হচ্ছে সিএবির এই প্যানেল এবং টিম। অ্যাপেক্স কাউন্সিলের মেম্বাররাও আজকে ছিলেন এবং অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়ের 6 বছর পর মসনদে ফেরা, সিএবির মসনদে ফেরা, সেটা তাৎপর্য তো বহন করছে। তবে কোথাও কি একটা আক্ষেপ রয়েছে, আক্ষেপটা আমরা জানি কী নিয়ে আক্ষেপ রয়েছে। কারণ আমরা গতকালই আলোচনা করেছি 21 সেপ্টেম্বর নমিনেশন, বিসিসিআই প্রেসিডেন্টের জন্য নমিনেশন ফাইল করেছে এক্ষেত্রে মিঠুন মানহাস। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামটা কিন্তু জোরালোভাবে উঠে এসেছিল। তবে এই মুহূর্তে যা চলছে ভারতীয় ক্রিকেটে, তাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআইয়ের মসনদে কামব্যাক করা কিন্তু যথেষ্ট রকমভাবে কঠিন। আমরা সাধারণত কামব্যাক কিং বলি সৌরভ গাঙ্গুলিকে, যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে তিনি কামব্যাক করেন। তবে এবার শুধু তো তার ব্যাট কথা বলতে, মানে এই মুহূর্তে তার হাতে ব্যাট নেই। তিনি ক্রিকেটীয় কেরিয়ারে বহুবার কামব্যাক করেছেন। 96-এর যে 131, সেটাও আমি কামব্যাক মনে করি, সেই 92-এর মানে ফ্লপ ওডিআই শোয়ের পর। তারপর তো ওয়ান্ডারার্সের কী কামব্যাক আমরা জানি, মহাকাব্যিক কামব্যাক। কিন্তু এবার সমস্যাটা হচ্ছে, এবার সৌরভের একার হাতে সব কিছু নেই। এবার অনেক কিছু ম্যাটার করছে, আশেপাশের বা অনেক রকম পলিটিক্যাল সিচুয়েশন ম্যাটার করছে। তাই বিসিসিআইয়ের মসনদে ফেরাটা যথেষ্ট রকমভাবে কঠিন। এটা অলরেডি আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যও বলেছেন। তবে ওই যে রাজনীতির সমীকরণ মুহূর্তে মুহূর্তে বদলায়, দেখা যাক পরবর্তীতে আবারও দেখা যায় কিনা সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআইয়ের মসনদে। তবে সিএবির মসনদে কামব্যাক করছেন এবং অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামনে। টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, বড় ম্যাচ আসবে, এটুকু আশা করাই যায় সিএবিতে। এবং নতুন কি চমক থাকছে ইডেন গার্ডেন্সে, সেই দিকেও আমাদের নজর কিন্তু থাকবে। তবে স্নেহা, এবার বলি যে আজকে কি হলো সিএবিতে, সেটা আমি ছিলাম সেখানে এবং কি হলো সেটা অবশ্যই একটা ঝলক আমরা দেখে নিতে চাইব। আজকে তো সবে হলো, এবার আমার সিনিয়র আছেন সবাই, বাবলু স্যার আছেন, মদনদা আছে, অনুদা আছে, সঞ্জয় আছে, সবাই আছে। অ্যাপেক্স কাউন্সিলের মেম্বাররাও আছে 11 জন, প্লাস যারা আমায় সাপোর্ট করেছে এখানে আসার জন্য। সবাইকে নিয়ে বসে তারপর ডিসাইড করা যাবে। ফর্মার প্লেয়ার আছে, ঝুলন আছে, মনোজ, এলা, সবাই আছে। আমি তো আগেও 5 বছর করেছি। যেটা প্রেসিডেন্ট আজকে বললো যে 2019, 2022-এ রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছে। তাই এই যে একটা বলা হয় না যে বেঙ্গল ক্রিকেট ঠিক নেই, উনি 2টো ফাইনাল খেলেছে 2019, 2022-এ, আবার খেলবে। দেখো, আমরা উই ক্যান অনলি গাইড। আমি আর ইন্ডিয়ার মতো টেস্টে ব্যাট করতে পারবো না, বা বেঙ্গলের হয়েও ব্যাট করতে পারবো। উই ক্যান অনলি হেল্প, আলটিমেটলি খেলবে প্লেয়াররা। বেশ, আমাদের অবশ্যই আমরা সেদিকে নজর রেখেছিলাম। তবে জয়দা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম যে ক্রিকেটের কি খবর তা তুমি জানালে এবং দর্শকদের আমরা তা জানালাম, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফুটবলের কি খবর? ফুটবলের খবর এটাই যে লাল হলুদ শিবিরে আজকে একদম জমকালো অনুষ্ঠান এবং ইস্টবেঙ্গল যে চ্যাম্পিয়ন হয়েছে, যে হাইকোর্টের রায় বেরিয়েছে এবং তারপরে আমরা অলরেডি ঘোষণা করেছিলাম যে ফার্স্ট ব্রেক করেছিলাম আমরা যে ইস্টবেঙ্গল পেতে চলেছে সেই মানে অধরা কলকাতা লিগের ট্রফিটা। ডায়মন্ড হারবার যে কেস করেছিল সেখানে অলরেডি হাইকোর্ট নির্দেশ দিয়েছে এবং তারপর আজকে সেই ট্রফিটা এসছে ইস্টবেঙ্গল ক্লাবে এবং মাননীয় মেয়র ফিরহাদ হাকিম তুলে দেন এই কলকাতা লিগ ট্রফি, যেটা গত বছরের ট্রফি, গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এবং তাই আজকে একদম উৎসবের চেহারা নিয়েছিল লাল হলুদ টেন্টে এবং অবশ্যই প্রত্যেক ইস্টবেঙ্গল ফ্যান্স ফুটবলারদের হৃদয়ে
মশাল জ্বলছে, এটুকু আশা করাই যায়। যদি আজকে দিস আর দ্যাট ইয়ারে কি রয়েছে? আজকে দিস ডে দ্যাট ইয়ারে একজন বিখ্যাত ক্রিকেটার মার্টিন ক্রো, তার জন্মদিন। মার্টিন ক্রো 1962-তে জন্মগ্রহণ করেছিলেন এবং দুর্ভাগ্যজনক যে তিনি মারাও যান খুব দ্রুত। তবে দুর্ধর্ষ ক্রিকেটার ছিলেন এবং একই সঙ্গে তার ক্যাপ্টেন্সির কথা বলবো। 1992 ওয়ার্ল্ড কাপ, দীপক প্যাটেলকে নতুন বল দিয়ে দেওয়া, তাকে দিয়ে শুরু করানো, গ্রেট ব্যাচকে নিয়ে আসা পিঞ্চিটার হিসেবে, এরকম ইনোভেটিভ ক্যাপ্টেন্সি আমরা দেখি এই মার্টিন ক্রোর তরফ থেকে। তাই তাকে অবশ্যই, তিনি যেখানেই থাকুন, তাকে অনেক অনেক শ্রদ্ধা স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে। বেশ, এবার আমরা স্টেডিয়াম বুলেটিনের একদম শেষ পর্যায়ে রয়েছি। এবার যে ইন্টারেস্টিং পার্ট তা হলো কুইজ। আপনারা জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির তরফে আপনাদের দর্শকদের, প্রত্যেক দর্শকের জন্য কিন্তু কুইজের পার্ট রাখছি আমরা, এবং আমাদের এই কুইজের গিফট স্পন্সর অ্যাশিওর। জয়দা, আজকের প্রশ্ন কি এবং গতকালের উত্তরদাতাকে? গতকালে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ভালো লাগছে যে সবাই পার্টিসিপেট করছেন। তবে লাকি উইনার অপ্রতিম রয়, শ্যামবাজার, অনেক অনেক অভিনন্দন আপনাকে। অ্যাশিওরের তরফ থেকে অবশ্যই পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অবশ্যই সেটার জন্য কলকাতা টিভির দপ্তরে আসতে হবে। আজকের প্রশ্নটা করে ফেলি। আজকের প্রশ্ন হচ্ছে, আমি এক দক্ষিণ ভারতীয় স্পিনার, 1981-82 বলেই দিলাম সালটা, রঞ্জি মরশুমের কোনো এক ম্যাচে আমাকে খেলতে গিয়ে সুনীল গাভাস্কার স্টান্স বদলান, তিনি রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ড হয়ে যান। আর একবার বলছি যে আমি একজন দক্ষিণ ভারতীয় স্পিনার, কোনো এক রঞ্জি ম্যাচে 1981-82-তে আমাকে খেলতে গিয়ে সমস্যায় পড়েন সুনীল গাভাস্কার এবং তিনি তার স্টান্স বদলান, তিনি রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডে ব্যাট করতে শুরু করেন, যেটা একটা নজিরবিহীন ঘটনা। আমি কে? আজকের প্রশ্ন এটাই। বেশ, আমিও ট্রাই করব। তবে আমি আপনাদেরকে বলবো যে অ্যাশিওরের তরফ থেকে আকর্ষণীয় গিফট পেতে আপনারা চট জলদি ট্রাই করুন এই কুইজের উত্তর দিতে। জয়দা, আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এবং স্টেডিয়াম বুলেটিন আজকে এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।